ধন্যবাদ সবাইকে। ১ম এ আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন যে ১,০০,০০০ সাবস্ক্রাইবার আপনার YouTube চ্যানেলে, সেই সাথে Facebook এ এবং আমার এখানে অন্যান্য যে সমস্ত সহযোদ্ধা বন্ধুরা রয়েছেন, আ যারা আমার নিজেরও ব্যক্তিগতভাবে প্রেরণার উৎস, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। সেই সাথে আমি একটু প্রাথমিকভাবে একটু কৃতজ্ঞতা প্রকাশ এবং ভূমিকা দিতে চাই। আ বাংলাদেশের এই যে আজকে যে আন্দোলনটা, সেই আন্দোলনে যে আপনি একজন সহযাত্রী, ইমরান বিন বশির, আপনাকে শুধু অভিনন্দন বললেই আসলে আরো অনেক বিষয় আপনার ব্যাপারে বলা যায়। আ তারপরে ধরেন আপনি যেই কাজটি এখন করছেন অর্থাৎ ভিডিও ব্লগিং করছেন, এই ভিডিও ব্লগিং এর শুরুর দিকটা যদি একটু গল্পটা করি তাহলে আমার একেবারে কৃতজ্ঞ চিত্তে যার নামটা বলতে হয় তার নাম হচ্ছে আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিন সম্ভবত ২০১৩ সালে আমার এক্স ওয়াইফ আমাকে বললেন যে, "তুমি কি আসিফ মহিউদ্দিনের ভিডিও দেখো কিনা?" তা আমি বললাম যে, "আসিফ মহিউদ্দিন ভিডিও করে, বলছে সে তো লাইভ করে।" তো তখনকার বিষয়টা এরকম ছিল, তখন বাংলাদেশ থেকে লাইভ করা যেত না। তখন আমি জানি না যে আসিফ মহিউদ্দিন জার্মানিতে চলে গেছেন। তা আমি দেখে মানে অভাবনীয় রকমের আমার কাছে ভালো লেগেছে। তো আসিফ মহিউদ্দিন এরকম করছেন, জানলাম যে উনি আছেন। এরপরে ধীরে আসিফ মহিউদ্দিনের এই যে দেখানো পথ, সেই দেখানো পথ ধরে আরো বেশ কয়েকজন গেলেন। আমি যদি এর আগে একটু বলি, ২০০৯ সালে আমাদের ১ম ইউনিজয় নামে একটা লেখার মাধ্যমে আমরা ব্লগিং শুরু করলাম। সেটা হচ্ছে গিয়ে সামহার ইন ব্লগ, ধর্মকারী। তো তখন আমাদের কাছে যে জিনিসটা মনে হতো যে আমরা যে কাজটি করছি, এই কাজটি আসলে যেই লেভেলে পৌঁছানোর কথা, অর্থাৎ ধর্মীয় মৌলবাদ যে জায়গাটা থেকে তৈরি হয় এবং যারা সমাজের ক্ষতিকর যে এলিমেন্ট গুলো, সেই জায়গাটায় আমরা পৌঁছাতে পারছি না। তো ধরেন আসিফ মহিউদ্দিন ভাই যখন এগুলো করতেন তখন হচ্ছে গিয়ে ২০১৩ সাল সম্ভবত, আমি ১৩, ১৪ বা ১৫, আসিফ ভাই আমি যদি খুব ভুল না করি। তো ওই সময়েও আসলে এই যে সবার কাছে মোবাইল, সবার কাছে যাওয়া এই ব্যাপারটা কিন্তু ছিল না। এরপরে হচ্ছে গিয়ে এরপরে ধুম করে হচ্ছে গিয়ে চলে আসলো আসাদ নূর। আসাদ নূর এসে তো একটা একেবারে পুরো মানে আরো অন্যরকম ভাবে, মানে অন্যরকম একটা স্টাইলে শুরু করলো। আমরা এক ধরনের যারা বাংলাদেশে আছি তারা আমরা আসলে এক ধরনের ভরসা পাইলাম, ভরসার জায়গায়। কিন্তু আসিফ মহিউদ্দিন বা আসাদ নূর এরা কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড যে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই লেভেলের মাদ্রাসা না। আসাদ নূর মাদ্রাসায় পড়েছে কিন্তু তার বাকি জীবনটা একটা দীর্ঘ সময় মাদ্রাসায় কাটেনি। এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের মাঝখানে চলে আসলো আব্দুল্লাহ আল মাসুদ। আব্দুল্লাহ আল মাসুদ আসার পরে না একটা বিশাল বড় আমাদের মধ্যে একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো এই কারণে যে এই জায়গা থেকেও আসলে কেউ আসতে পারে এবং এই জায়গা থেকে এসেও মুখ খুলতে পারে এবং এত ব্রডলি। এবং এই আসাদ আব্দুল্লাহ আল মাসুদকে যারা প্রমোট করেছেন, যারা হেল্প করেছেন, আমি তাদের কাছে আমার আকুণ্ঠ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং তারপরে ডেফিনিটলি আমাকে এই মঞ্চে যারা আছেন, আমি তসলিমা নাসরিন বা ওই সিনিয়রদের দিকে যাচ্ছি না। মাঝখানে হঠাৎ করে একটা যে বিখ্যাত একটি ডায়ালগ চলে আসলো, সেটা হচ্ছে কি খটকা লাগে না? খটকা লাগে না, এটা একেবারে পুরো মনে করেন যে একটা লাইন, কি খটকা লাগে না? এটা দিয়ে একদম পুরো উড়াই দিল। একদম পুরো উড়াই দিল। এরপরে ডেফিনিটলি আমি এরপরে আরো অনেকে এসছে এবং আমি একটা জিনিস আমি জানি না, আমার মনে হয় যে এখানে সবাই জানেন। বাংলাদেশ থেকে প্রতি ২৪ ঘন্টায় অন্তত ৩০০ প্ল্যাটফর্ম থেকে আজকে এই ধর্মের, আমি নাস্তিকতার লাইভ বলব না কথাটি। কারণ নাস্তিকতা যে যদি আমরা ধর্মীয় লাইভ বলি তাহলে তারা যেভাবে তাদের পথে ধর্মের জন্য ডাকে, আমি কোনোদিন আসিফ মহিউদ্দিন, আসাদ নূর, রায়হান জুয়েল বা আপনি বা যারা আছেন কাউকে কোনোদিন দেখিনি যে আসেন নাস্তিক হন। সুতরাং আমি ওইভাবে বলব না। বলব যে ধর্মের বেড়াজাল থেকে বা ধর্মের যেই বাধ্যবাধকতা থেকে যে আসলে এক ধরনের মুক্ত কথা বলার যে প্রেরণা যোগায়, সেটার দিকপাল নিশ্চয়ই আপনারা। এবং আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমাদের যে সমস্ত সহযোদ্ধা বন্ধুরা তাদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন এবং তারা জানতেন যে আমাদের জীবন নাশ হতে পারে। তারা, এবং আমার একটা কথা মনে আছে, আসিফ মহিউদ্দিন একদিন লাইভ করছিলেন এবং ওনার সাথে যখন সরাসরি সামনাসামনি দেখা হয়েছিল আমার একবার জার্মানিতে, তখন উনি বলেছিলেন যে আমার কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে এখনো আমার সময়ে ব্যথা করে। আমি কিন্তু
আমি মানে উনি বলেছিলেন আমরা একটা জায়গায় বসেছিলাম, আমি তারপরে নূর নবীদুল্লাহ, উনি বলেছিলেন যে, "টিটো ভাই যেভাবে দেখছেন আমাকে, আমি কিন্তু এতটা শান্তির জীবনযাপন করি না। আমার কিন্তু এখনো নানা সময় এই আঘাতগুলো কিন্তু তীব্রভাবে ব্যথা দেয়।" তো কি বলবো, এই যে কোপ খাওয়া, এই যে এখনো ব্যথা পাওয়া, এই যে জীবনগুলো চলে যাওয়া, এগুলো যে আমাদের জন্য যে কতখানি প্রেরণার একটা বিষয় ছিল, এটা আসলে আমার মানে নতমস্তকে স্বীকার করতে হয়। বা যে ধরেন এই যে আসাদ নূর যে ২ টা বছর জেল খেটেছিল, আমি তো আমার জেল বা হাজতের সময় খুবই কম, ২ দিন কি ৩ দিন। কিন্তু আমি চিন্তা করি যে, আমি যদি একবার চিন্তা করি যে কোনো একটা জায়গায় আমি টয়লেট করতে বসেছি, আমার কোমরের উপর থেকে অন্য মানুষ দেখছে এবং সব মানুষ হয়তো আমার দিকে তাকিয়ে আছে। এই জায়গাটায়, বা এই যে ধরেন ফলিকাইত বলে আমাদের বরিশাল অঞ্চলে ফলিকাইত হয়ে শুয়ে থাকতে হয়। এই জায়গাটায় আসাদ নূর ২ টা বছর কাটিয়েছে। এবং সে কোনোভাবেই, তার অনেকভাবেই কম্প্রোমাইজ করার সুযোগ ছিল। একটা বার, একটা সেকেন্ডের জন্য সে কম্প্রোমাইজের কথা চিন্তা করে নাই। এগুলোর কথা মনে করলে অফকোর্স আমি তাদের সেলুট জানাই। তারপরে ধরেন এই যে আ লিয়াকত হোসেন লিমন, লিমন ফকির বলে যিনি পরিচিত। ও কিন্তু একটা লম্বা সময় ১.৫ বছরের মতো জেলে ছিল, বা ওকে নিয়ে একটু এনাম, তুমি যদি একটু মিউট করতে। হ্যাঁ, আমি করে দিছি এখান থেকে। হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা। তো ওর যে জেলের জীবন, আমি একদম ওর বাড়িতে আমি গিয়েছিলাম, কাছে বসে ওর জেলের গল্পগুলো শুনেছি। গল্প কি আসলে দুঃসময়ের কথাগুলো শুনেছি। আমার ভেতরে টনটন করে ব্যথা করেছে, কিন্তু আমি কিছু করতে পারি নাই। এবং ইনফ্যাক্ট আপনার যে ছবিগুলো আমি দেখেছি, আপনার প্রতি যে আঘাতগুলো করা হয়েছে এবং আপনার ওই যে সেলাই সহ যে ছবিগুলো আমি দেখেছি, এগুলো আমাকে একাধারে যেমন ব্যথা দিয়েছে, তেমনি শক্তিশালীও করেছে। এবং আপনাদের যে এই রক্ত যারা দিয়েছেন, যারা জেল খেটেছেন, তারা আসলে আ সময়ের হেরফের না, বয়সের হেরফের না। ডেফিনিটলি আপনারা আমাদের পথ প্রদর্শক। এটা একেবারেই আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আপনাদের। এবারে আমি যে বিষয়টি ইমন, ধন্যবাদ আপনাকে। আপনি আসছেন। কেপি ইমন ভাইকে স্বাগতম জানাচ্ছি। কেপি ইমনের জন্য আমরা ওয়েট করছিলাম। উনি অনেক ভালো লেখেন এবং আমি কেপি ইমনের একজন আমি টিটো ভাইয়ের কথা শুনছিলাম, তার আগে মাদ্রাসার বলাৎকার নিয়ে ভাইয়ের কথা শুনছিলাম। আমি আসলে রাস্তায় ছিলাম আর কি। তো টিটো ভাই প্লিজ কন্টিনিউ করেন, পরে আমি বলতেছি। জি, থ্যাংক ইউ। তো আসলে এই যে বিষয়টা নিয়ে আমাকে বলতে বলেছেন, এর আগে আপনারা একটি বিষয় নিয়ে কথা বলেছেন, যে প্রশ্নটি আসিফ ভাইকে করেছিলেন। সে আসিফ ভাইয়ের এই যে এখন যে অবস্থায় উনি আছেন, এটা দেখে আমার ওনার প্রথম দিকের লাইভগুলোর কথা মনে পড়ছে। সিদ্ধার্থকে কোলে নিয়ে কিভাবে লাইভ করতেন। এবং আসিফ ভাই একটা জিনিস আজকে আপনারা আমার কাছে স্বীকার করতেই হয়, সেটি হচ্ছে প্রথম যখন আপনি লাইভ করতেন, তখন আমাদের এটা মাথায় থাকতো না। মনে হতো যে আচ্ছা, একটা লোক লাইভ করতেছে। কিন্তু এখন বুঝতে পারছি যে অফিস মেইনটেইন করে, ফ্যামিলি মেইনটেইন করে, আবার আপনি বাংলাদেশের সময় অনুযায়ী ঠিক সময় লাইভটায় আসতেন এবং সেটা ইউরোপিয়ান টাইম মেইনটেইন করতেন। ভাই স্যালুট। এখন বুঝতে পারছি যে আসলে ওই সময় আপনার কিরকম মানে কি বলবো, একদম সোজা বাংলা বলতে গেলে কিরকম আর কি রক্ত ঝরছে, লাল সুতা বের হইছে ভাই। কিভাবে করছেন এটা আসলে আমার বোধগম্য না। মানে এই দিক থেকে আপনি স্যালুট। টিটো ভাই, একটা জিনিস অ্যাড করি এখানে। আসিফ ভাইয়ের এটা লোভ সামলাইতে পারলাম না। আমি কিন্তু কয়েকদিন আগে, মানে 15 দিন আগে, কোন একটা ডিসিশনের ক্ষেত্রে আমি আসিফ ভাইয়ের কথা অনেকবার ভাবছি, যে উনি যেহেতু টিকে গেছেন তোমার না, ইটস গুড নিউজ। আসাদ নূর ভাই, এটা শুনে ভালো লাগলো। আপনি ওই জায়গা থেকে, এই জায়গাটা থেকে প্রেরণা পাইছেন। কারণ এই যে বিয়ের কথা যখন উঠছিল, তখন আমার মনে মনে একটা কথা করছিল যে আমি ভবিষ্যতে বিয়ে করে সংসার করবো, এই স্বপ্ন আমার কখনোই যায় নাই। এবং আমি যদি কাউকে বিয়ে করি, তাহলে আমার জীবন সঙ্গীর যতগুলো বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকবে, আমি ততগুলো বাচ্চা নিতে চাই। আমার কোনো এই বিষয়ে কোনো আপত্তি নেই।